Hello, friends. I am your tech friend. Welcome to Online Trainer for the BVI. Please subscribe to our channel, like, comment, and share our videos. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই ইউটিউব চ্যানেলে কথা বলছি আমি আনিসুর রহমান। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি শিক্ষাবিজ্ঞান ও অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হয়। অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই আশা করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবনে ও সামাজিক জীবনে এবং কর্মক্ষেত্রে তাদের নিজ নিজের দক্ষতা প্রমাণ করতে পারবে। অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই যে সকল ট্রেনিং দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট আউটলুক। তাছাড়াও শর্ট টার্ম বেসিক কম্পিউটার, এইচটিএমএল, অডিও ভিডিও এডিটিং, ইমেল ম্যানেজমেন্ট ও সিভি রাইটিং, গুগল অ্যাপ্লিকেশন, জাভা স্ক্রিপ্টিং, ইংলিশ স্পোকেন, বেসিক স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার। অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই এর একমাত্র উদ্দেশ্য হল বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে টেকনোলজিক্যাল জ্ঞানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা, যাতে করে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ব্যারিয়ারগুলি মিনিমাইজ করতে পারে। আর আজকে অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই এর পক্ষ থেকে সকল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শর্ট টার্ম বেসিক কম্পিউটারের প্রথম ক্লাসটি উপহার দেয়া হলো। সকলকে ধন্যবাদ। আমাদের এই সৌজন্যমূলক ক্লাসটি আশা করছি আপনারা অনেক উপভোগ করবেন এবং ভবিষ্যতে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই এর কাছ থেকে প্রশিক্ষণ নিতে চান। আশা করছি আপনারা যারা টেকনোলজিক্যাল প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং নিজেদের ব্যারিয়ারগুলি মিনিমাইজ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই। আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই। এই মাধ্যমগুলির মাধ্যমে আপনারা যোগাযোগ করে অনলাইন ট্রেনার ফর দ্য বিবিআই এর কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আশা করছি আমাদের ক্লাসটি সকলে উপভোগ করবেন। আসসালামু আলাইকুম সকলকে। আমাদের শর্ট টার্ম বেসিক কম্পিউটার কোর্সের প্রথম ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা ও মুবারকবাদ। তো আমাদের এই কোর্সের কর্মসূচি যেটা সেটা আমি প্রথমে বলবো, তো তারপর আমাদের আজকের দিনে যে টপিক সেই টপিকে চলে যাব। তো তারও আগে আমি বলবো যে আমাদের এই কোর্সের মূল্যায়ন কিভাবে হবে সেই বিষয়টা প্রথমে আমি বলছি। তো আমাদের এই কোর্সের মধ্যে দুইটি এক্সাম থাকবে। তো প্রথম যে এক্সামটি হবে সেটি হবে 20 মার্কের, যেটি আমাদের 5 থেকে 6টা ক্লাস শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে, যেটা গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হবে। সেখানে তো বললামই 20 মার্কের পরীক্ষা হবে।
তার পরবর্তীতে আরেকটা পরীক্ষা হবে কোর্স শেষে, অর্থাৎ যদি আমাদের এই কোর্সটা শেষ হয় 12টা ক্লাস শেষে, তাহলে আমাদের 12তম ক্লাস শেষে আমাদের সেই ফাইনাল এক্সাম সেটি অনুষ্ঠিত হবে। তো ওই পরীক্ষাতে মার্ক থাকবে 40 মার্ক, তাহলে আমাদের দুটো পরীক্ষা মিলে চলে যাবে 60 মার্ক, অর্থাৎ প্রথম পরীক্ষাতে 20, দ্বিতীয় পরীক্ষাতে 40, তাহলে আমাদের 60 মার্ক চলে গেল। আর থাকে 30 মার্ক, সেই 30 মার্কের মধ্যে 40 মার্ক থাকে। সো ওই 40 মার্কের মধ্যে আমাদের 30 মার্ক চলে যাবে হচ্ছে আমাদের হোমওয়ার্কে। হোমওয়ার্কের 30 মার্ক না, হোমওয়ার্কের 24 মার্ক, সরি। তো হোমওয়ার্কের 24 মার্ক হবে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টে চলে যাবে হচ্ছে 6 মার্ক, তাহলে আমাদের এখানে 30 মার্ক হয়ে গেল। আর বাকি থাকে হচ্ছে আমাদের 10 মার্ক। সেই 10 মার্ক হবে আমাদের ক্লাসের উপস্থিতি, ডিসিপ্লিন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন, এই তিনটা মিলে আমাদের 10 মার্ক কাউন্ট হবে। তো এই হচ্ছে আমাদের কোর্সের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা, এবং পরীক্ষার যে বিষয়গুলি বলা দরকার ছিল সেগুলি বললাম। তো দ্বিতীয় পরীক্ষাটা আমরা প্র্যাকটিক্যাল নেব, আর প্রথম পরীক্ষাটা তো যেটা বললাম গুগল ফর্মে নেব আমরা। তো এই হচ্ছে আমাদের পরীক্ষা সংক্রান্ত বা অ্যাসেসমেন্ট সংক্রান্ত কথাবার্তা। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হলো যে আমাদের এই কোর্সে আমরা কি কি শিখতে পারবো। এই কোর্সের মধ্যে আমরা প্রথম যে ক্লাসগুলি করব, 2 থেকে 3টি ক্লাস আমরা কম্পিউটারের থিওরিটিক্যাল পার্ট আমরা শিখব। থিওরিটিক্যাল পার্টের মধ্যে আমরা যে বিষয়গুলি শিখতে পারবো সেগুলির মধ্যে রয়েছে আমরা আজকে যেরকম শিখব যে টেকনোলজির এভলিউশন অফ টেকনোলজি বা রেভলিউশন অফ টেকনোলজি, সেই বিষয়টা আমরা আজকে জানবো। তো তারপর আমরা জানবো হচ্ছে কম্পিউটারের যে বিভিন্ন ধরনের পার্টস আছে, তো সেই বিষয়গুলি আমরা জানবো। পাশাপাশি আমরা জানবো যে আসলে কম্পিউটার আমরা কম্পিউটার কিভাবে প্রপার করতে পারি সেই বিষয়ে। Sackable Islam sent a message. Sackable Islam muted Ibrahim Kallo at 7:31 p.m. in GroupCon. আচ্ছা, আমরা জানবো কম্পিউটারের নেচার কি সেটা জানতে পারবো, যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে সেই বিষয়গুলি জানবো। হার্ডওয়্যার নিয়ে জানবো, সফটওয়্যার নিয়ে জানবো। আর আমরা হার্ডওয়্যারের মধ্যে আরো মানে একটু বিস্তারিত আমরা জানবো যে কোন হার্ডওয়্যারের কি কি কাজ, এবং আমরা নতুন কম্পিউটার আনিস ভাই, আপনি আপনার স্কাইপের উইন্ডো থেকে সরে যান। আপনি আপনার স্কাইপের উইন্ডো থেকে সরে যান, এটাই আপনার Windows কথাকে Virtual Recorder ব্যাকআপ Photo করা 01 column 2. Stop row 1 column document. End call button. End call. State folder view list. This PC 20. আচ্ছা, ওকে। Space. আচ্ছা, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা কম্পিউটার কিনতে গেলে পার্টস, আমরা কোন ধরনের পার্টস কি দেখে কিনবো, আমরা সেই বিষয়গুলি জানবো, বা কেন কিনবো ওই বিষয়গুলি আমরা জানবো। তো তারপর আমরা সফটওয়্যারের বিভিন্ন বিষয় জানবো, যে সফটওয়্যার আসলে কত ধরনের আছে। তারপর সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ধাপগুলি সেই ধাপগুলি আমরা জানবো। এখানে আরও বিস্তারিত অনেক কিছু আমরা জানবো। তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পার্টে আমরা জানবো হচ্ছে কম্পিউটার আমরা একবারে বেসিক নেভিগেশন থেকে শুরু করে আমরা কম্পিউটারের প্রপার ইনস্টলেশন প্রসেস, তারপর আনইনস্টল, তারপর হচ্ছে কিভাবে আমরা
অর্গানাইজ করব কম্পিউটারের ফোল্ডার এবং ফাইল। এর ভিতরে আরও অনেক কিছু আছে, সেই বিষয়গুলি আমরা দেখব। আমরা রানের ব্যবহার দেখব, বিভিন্ন ধরনের ব্যবহার। তারপর আমরা ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিফ্রেগমেন্ট, এই জাতীয় আরও বিভিন্ন বিষয় দেখব। এখানে আমরা আরও কিছু ট্রিক্সও দেখব। পাশাপাশি আমরা এনবিডি এর বিভিন্ন নেভিগেশন দেখব। তারপর আমরা আরও যে বিষয়গুলি দেখব যে আমরা নতুন একটা পরিবেশে যদি যাই, সেক্ষেত্রে কিভাবে আমরা এনবিডিএ ইনস্টল করব। অর্থাৎ আমরা কোনো এনবিডিএ যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি কারো সাহায্য ছাড়া কিভাবে সেখান থেকে এনবিডিএ ডাউনলোড করব, ডাউনলোড করার পরে কিভাবে নিজে নিজে ইনস্টল করে আমি আমার নিজের মতো করে সেটাকে পার্সোনালাইজ বা কাস্টমাইজ করব, সেই বিষয়গুলি আমরা এই কোর্সে শিখব। এবং আমরা ইন্টারনেট থেকে কিভাবে সার্চ করতে হয় সেই বিষয়গুলি আমরা দেখব। অল্প কিছু ইন্টারনেটের নেভিগেশন আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের কোর্সের একটি সংক্ষিপ্ত কর্মসূচি। তো কারো কিছু বলার থাকলে বলতে পারেন। ওকে, তার মানে কারো কোনো কোশ্চেন নেই এর মধ্যে। তো তাহলে আমাদের আজকের যে টপিক, সেই টপিকে চলে যাব আমরা এখন। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি জি ভাই বলেন। আচ্ছা, আমার একটু জানার ছিল যে টাইমের ডিউরেশনটা মানে কতটুকু? মানে আমাদের ক্লাসের ডিউরেশন বলতেছেন? হ্যাঁ, ক্লাস টাইমের ডিউরেশনটা। অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, আসলে তো একবারে টাইম ধরে ধরে তো সবকিছু করা যায় না। অনেক সময় একটা টপিক শুরু করলে এটা শেষ করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ক্লাস শুরু করতে একটু লেট হয়ে যায়। তো এই জন্য আসলে ইয়ে করা যায় না। তবে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ক্লাসটা যাতে 1.5 ঘন্টার বেশি না হয়, 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যাতে আমরা শেষ করতে পারি। আচ্ছা, আর হচ্ছে এই কি বলে যেন 7:10 দিকে দেওয়া যাবে কি? হ্যাঁ, মানে আমি এটা আসলে বলা ঠিক ওই কিনা, কারণ বিষয়টা এখানে আমরা গ্রুপে কথা বলবো। হ্যাঁ, আমরা গ্রুপে আমি মেসেজ করবো আপনাদেরকে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আজকের যে টপিক, সেই টপিকে আমরা চলে যাচ্ছি। তো আমরা যেটা বলছিলাম যে এভলিউশন অফ কম্পিউটার বা মানে টেকনোলজির বিবর্তন কিভাবে আসলো সেটা আমরা আজকে জানবো প্রথমে। যেহেতু কম্পিউটার এবং টেকনোলজি একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সো আমরা আগে কম্পিউটারকে ভালো করে জানতে গেলে আমাদেরকে টেকনোলজির বিবর্তনটা জানতে হবে। সেজন্য আসলে আমাদের এই কম্পিউটার কোর্সে আমরা টেকনোলজির বিবর্তনটা নিয়ে এসেছি। সো যাতে কেউ আবার পরবর্তীতে না বলতে পারে যে ভাই কম্পিউটার শিখবো কিন্তু টেকনোলজি বিষয়টা কেন আমরা নিয়ে আসলাম। সো এই জন্য আগেই বিষয়টা ক্লিয়ার করলাম। তো আমরা যদি পৃথিবীর একবারে সূচনা লগ্নে থেকে যদি চিন্তা করি, তাহলে সেখান থেকেই কিন্তু সায়েন্সের যাত্রা শুরু, একবারে শুরু থেকেই। সায়েন্স থেকেই তো টেকনোলজি আসছে। সো সায়েন্স শুরু হলো সৃষ্টিকর্তার মাধ্যমেই। যেহেতু এই যে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সব কিছুই তো সায়েন্সের অংশ।
এবং এটা তৈরি করেছেন আমাদের সৃষ্টিকর্তা। তো সেখান থেকেই শুরু, কিন্তু মানুষ তো আসছে আরো অনেক 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 পর, অনেক বছর পর, লক্ষ লক্ষ বছর পর এই পৃথিবীতে মানুষ আসছে। তো মানুষ যখন এই পৃথিবীতে আসলো তখন মানুষ টেকনোলজি কি সেটা জানতো না, বিজ্ঞান কি সেটাই জানতো না, টেকনোলজি তো পরের বিষয়। কিন্তু আহ, আমাদের কাছে সায়েন্সটা আসছে অনেক অনেক পর, আহ, হয়তো কয়েক শত বছর আগে সায়েন্সের ধারণাটা আসছে, তার আগে এই ধারণাটা ছিল না। তো আমি আগে যেটা প্রথমে বলেছিলাম যে আহ, মানে সায়েন্সের যাত্রা শুরু ঠিক পৃথিবীর শুরু থেকেই, কিন্তু আমরা মানুষ, আমরা যত আসছিও পরে, আমরা এই সায়েন্সের সাথে পরিচিত বা চর্চা অনেক পর থেকে, অনেক পর থেকে। তো সেজন্য যেটা মানে আমাদের বুঝতে হবে যে যেহেতু মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা এই সায়েন্সের যাত্রা করেছেন, সো সেখান থেকে আমাদের চিন্তা করতে হবে, সেখান থেকে আমরা বিষয়টা শুরু করতে হবে যে আসলে কিভাবে মানুষের মাঝে আসলো, সৃষ্টিকর্তা থেকে মানুষের কাছে কিভাবে আসলো। যেটা বলছিলাম যে আহ, মানে সায়েন্সের যাত্রা হয়ে গেল অনেক আগে থেকেই, যেটা আগেই বললাম, কিন্তু মানুষ তখনও সেটা জানতে পারেনি বা চর্চা করতে পারেনি। তো যেটা বললাম যে সৃষ্টিকর্তা থেকে শুরু হলো সেই সায়েন্সের যাত্রা। এখন আহ, সেটা আমরা বুঝতে পারবো কিভাবে, আমরা কোরআন যদি আমরা পড়ি বা হাদিস যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পারবো সেখান থেকেই আসলে সায়েন্সের যাত্রাটা শুরু। এবং মানুষ তখন থেকেই আসলে সায়েন্স নিয়ে চিন্তা করেছে, এবং মুসলিম মনীষীদের মধ্যে অনেকেই কিন্তু সায়েন্সে অনেক বড় অবদান রেখেছেন। তো পরবর্তীতে হচ্ছে টেকনোলজির যখন আধুনিক যুগ শুরু হয়, তখন আসলে অন্য অন্যরা এই বিষয়গুলি আরও অনেক বেশি এক্সপ্লোর করেছেন এবং সেগুলিকে আরও এক্সপ্যান্ড করেছেন। তো এখন আহ, যে বিষয়টা দিয়ে বলবো, যে তো অনেকেই মনে করেন যে হয়তোবা আজ থেকে মানে 50-60 বছর আগে থেকে বা আরও মানে প্রায় 100 বছর আগে থেকে কম্পিউটারের যাত্রা শুরু হয়েছে। কম্পিউটারকে মানুষ আবিষ্কার করার চেষ্টা করেছে, আস্তে 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 এই পর্যায়ে এসেছে। কিন্তু এটা যাত্রা কিন্তু সত্যিকার অর্থে এখন থেকে না, আরও অনেক আগে থেকেই। আচ্ছা, আমি এই বিষয়টাতে আসবো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি যে আমরা যে এই যে স্কাইপে কথা বলছি, স্কাইপে কিভাবে কথা বলছি আমরা আমরা আমাদের এই যে স্কাইপে আমাদের এখানে দুটো বিষয় এখানে কাজ করছে। তো প্রত্যেকের এখানে দুটো বিষয় কাজ করছে। আমি টেকনিক্যাল টার্ম তেমন ইউজ করছি না, কারণ টেকনিক্যাল টার্ম ইউজ করতে গেলে অনেক সময় লাগবে এগুলি বোঝাতে গেলে। সো আমি সংক্ষেপে জাস্ট যেভাবে বললে বুঝবে সবাই সেভাবে বলছি। তো আমাদের এখানে প্রত্যেকের এখানে একটা করে রিসিভার আছে এবং একটা করে হচ্ছে সেন্ডার আছে। তো সেন্ডার কি করে, আমি এখন কথা বলছি, আমার সেন্ডার কি করছে, সবার কাছে আমার যে কথাগুলি সেগুলি পৌঁছে দিচ্ছে, আমি যা বলছি এখানে সেগুলি পৌঁছে দিচ্ছে এখানে যারা যারা প্রেজেন্ট আছে তাদের সকলের কাছে। আবার এখানে যারা অন্য যারা আছে তারা যদি কোনো কিছু বলে, তখন কি করে আমার রিসিভারটা ও ওদের সেন্ডার থেকে যে তথ্যটা আসে এখানে রিসিভ করে আমাকে সেটা আউটপুট দেয়, সেটা আমি শুনতে পারি। সো এটাই তো বেসিক্যালি হচ্ছে। মাঝখানে আর বেশ কতগুলি প্রক্রিয়া হচ্ছে। এখানে হচ্ছে আমরা জাস্ট এখানে যেটা করছি যে আমরা যখন কথা বলছি তখন সেই শব্দ তরঙ্গটাকে আমার সেন্ডার সেটা নিচ্ছে, নেয়ার পর সে সেটাকে
যান্ত্রিক শক্তি হিসেবে রূপান্তর করে আবার এটা পাঠিয়ে দিচ্ছে অন্য রিসিভার, সেটাকে আবার অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পর সেটাকে আবারও শব্দের তরঙ্গে কনভার্ট করে প্রত্যেকের কর্ণগহ্বরে পৌঁছে দিচ্ছে। সো এটা হচ্ছে, তো নর্মালি তো এটা আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। সো এটাতে কারো কোনো না বোঝার কিছু নেই আমি মনে করি। তো যাই হোক, এই জি যে ভাই। এই বিষয়টা হচ্ছে, সো এটাই তো টেকনোলজি না, এটাই তো একটা টেকনোলজির ইউজ। তো এই যে এই বিষয়টা কি সত্যিকার অর্থে কি এখন মানে এই যে স্কাইপ যখন আসছে বা কম্পিউটার যখন আসছে বা মোবাইল যখন আসছে তখন থেকে কি এটা হয়েছে? না, তখন থেকে এটা হয়নি। এটা কিন্তু প্রকৃতিতে আরো অনেক অনেক আগে থেকে এটা হয়ে আসছে। কিভাবে হয়ে আসছে একটু খেয়াল করলে বোঝা যাবে। আমরা যদি মানে আরো আগে যাই, যখন কোরআন মাজিদ নাজিল হয়েছিল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, তো তখন আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নাহল সূরাতে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ যেটা ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে আল্লাহ কি করেছেন, মৌমাছির জীবন বৃত্তান্ত বর্ণনা করেছেন। আমাদের আমাদের নবীকে উনি শুনিয়েছেন। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মৌমাছির জীবন বৃত্তান্ত, বা মৌমাছি কিভাবে কি করে সেটা নবীজিকে বলেছেন। তো কেউ কনফিউজ হয়ে যাবেন না যে আমি কেন মৌমাছির কথা নিয়ে আসলাম। একটু অপেক্ষা করলে বুঝতে পারবেন যে কেন আমি নিয়ে আসছি বিষয়টা। সো শাকিল, তুমি তো কোরআনে হাফেজ, তুমি তো নিশ্চয়ই সব কিছুই পারা কথা কোরআন শরীফে। তো তুমি তো নিশ্চয়ই আয়াতটা জানো যে আন-নাহল সূরা ৬৮ নম্বর আয়াত, ওয়া আওহা রাব্বুকা আয়াত আছে না? জি ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, সো একটা আয়াত আছে, হ্যাঁ, বলো তো শুনতে দেখি আয়াতটা। এটা ৬৮ এবং ঠিক আছে। জীবন ইয়ে করা আছে। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহি আনিত্তাখিজি, তারপর কি মিনাল জিবালি বুতাও, মনে আসতেছে না? তো যাই হোক, আচ্ছা আমি একটু একটু ওয়াউহা রাব্বুকা আনিল দাহিলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুতাও ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারশিউন। এটা হচ্ছে ৬৮ নম্বর আয়াত সূরা নাহলের। তো এই আয়াতে এবং তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা মৌমাছির জীবন সংক্রান্ত কথা বলেছেন। তো প্রথম যে আয়াত এখন যেটা বললাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আমাদের নবীকে বলছেন যে আমি মৌমাছিকে আদেশ করেছি বৃক্ষে, তারপর হচ্ছে পাহাড় বা উঁচু স্থানে আর কি ঘর তৈরি করতে, ঘর নির্মাণ করতে, গৃহ নির্মাণ করতে। তারপর তার পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মৌমাছিকে বলা হয়েছে যে তারা মানে সকল ফলের থেকে রস আহরণ করার জন্য, সকল ফলের থেকে রস আহরণ করার জন্য। তো ওই রসটা হচ্ছে তারপর বলতেছে যে আল্লাহ তাআলা যে এই মৌমাছির পেট থেকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের
বিভিন্ন রঙের পানি ইয়ে করে আর কি উৎপাদন করেন, যে পানিটা মানুষের শেফার জন্য বা আরোগ্য লাভের জন্য যেটা মানুষের প্রয়োজন হয় আর কি, মানুষ আরোগ্য লাভ করে যেটা পান করে। তো তারপর আল্লাহ তাআলা কি বলছেন? তারপর আল্লাহ তাআলা বলছেন যে এই ঘটনাটাতে একটি বিশেষ নিদর্শন রয়েছে কাদের জন্য? যারা চিন্তাশীল, ঠিক আছে, যারা চিন্তাশীল তাদের জন্য একটা নিদর্শন। ইন্না ফি ভাই আয়াতাল লিকাউমি, বুঝতে পারলাম না, হ্যাঁ, ওয়ার্ডটা বুঝতে পারলাম না, কাদের জন্য নিদর্শন হিসেবে আছে? যারা ওয়ার্ডটা চিন্তা বুঝতে পারি করে, নাই, কাদের জন্য? চিন্তাশীল। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ইন্না ওকে, ফি বুঝতে পারছি। যালিকা লায়াতাল্লাযী কওমি ইয়াতাফাক্কারুন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিশ্চয়ই এই ঘটনাতে চিন্তাশীলদের জন্য নিদর্শন, হ্যাঁ, সো নিদর্শন রয়েছে। তো কিরকম নিদর্শন? তো এখানে আমরা যদি বিস্তারিতভাবে, কোরআনে তো আর সব কিছু তো আর বিস্তারিত একদম ইয়েভাবে নাই, এগুলোর জন্য ব্যাখ্যা করার জন্য হাদিস পড়তে হয় প্রচুর, আরও অন্য অন্য বিষয় দেখতে হয়, বাস্তব ইয়ের সাথে মিলাতে হয়। তো তো এখন আমরা যদি এই ঘটনাকে, অর্থাৎ মৌমাছির জীবনকে যদি আমরা পর্যবেক্ষণ করি, বা যারা হচ্ছে সে সময়কার বিজ্ঞানী ছিলেন, তখন তারা অনেক পরে চিন্তা করেন, আজ থেকে হয়তো কয়েকশো বছর আগে, কিন্তু কোরআন মাজিদ হয়েছে প্রায় ১,৫০০ বছর আগে। তো ধরো কয়েক শত বছর আগে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করলেন মৌমাছির জীবন গবেষণা করে, যে মৌমাছির মধ্যে দুটো দল থাকে, একটা মানে স্ত্রী মৌমাছি, আর একটা হচ্ছে পুরুষ মৌমাছি। তো তার মধ্যে একদল কি করে, একদল হচ্ছে মৌমাছির যে ঘর থাকে, সেই ঘরগুলি কোথায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোথায়, আমি তো আগেই বললাম, যে বৃক্ষে অথবা পাহাড়ে অথবা কোনো উঁচু স্থানে। তো ওখানে হচ্ছে একদল মৌমাছি থাকে, আর একদল মৌমাছি কি করে, ছড়িয়ে পড়ে কোথায়? ওই যে আল্লাহ তাআলা বলছেন ৬৯ নম্বর আয়াতে যে ফলের রস আহরণ করে। সো ওরা কি করে, বিভিন্ন বৃক্ষে চলে যায় ফলের রস আহরণ করার জন্য। তার মানে কি, একদল মৌমাছি থাকে ঘরের ভিতর, আর একদল মৌমাছি ছড়িয়ে পড়ে পরিবেশের অন্যান্য বৃক্ষে। তো এখন যদি কোনো একটি মৌমাছির দল কোথাও কোনো ধরনের ফলের রস পায়, তারা কি করে, তারা হচ্ছে ওই যে আরেক দল যে মৌমাছির দল আছে যারা অপেক্ষমান বাসায় ঘরের ভিতর থাকে, সো তাদেরকে সিগন্যাল পাঠায় যে হ্যাঁ আমি এই জায়গাতে আছি, আমি এটা পেয়েছি, ঠিক আছে, এই এখান থেকে এটা পেয়েছি। তখন কি করে, ওই আরেক দল যে মৌমাছিরা তারা হচ্ছে যায়। তো এখন এই যে একদল মৌমাছি ঘরের ভিতর থাকে, আরেক দল মৌমাছি বাইরে পরিবেশে ছড়িয়ে পড়ে এই রস আহরণ করার জন্য। তো এরা যে এই যে ডাটা, এরা যে এই যে সিগন্যাল পাঠাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, সো এটা কিভাবে পাঠাচ্ছে? বিজ্ঞানীরা তখন চিন্তা করলো, তাহলে ওরা কিভাবে মানে এই যে একদল মৌমাছি আর একদল মৌমাছির কাছে সিগন্যাল পাঠাচ্ছে, এটা কিভাবে করছে? তো তখন ওরা চিন্তা ভাবনা করলো, একটা ডিসিশন আসতো যে তাহলে
এই বাতাস এই বাতাসের মধ্যে এমন এক ধরনের তরঙ্গ আছে যেই তরঙ্গের মাধ্যমে সিগন্যাল পাঠানো যায়, এক জায়গা থেকে আরেক জায়গাতে সিগন্যাল পাঠানো যায়। তো তখন মানুষের মাথায় চিন্তা আসলো যে যদি মৌমাছি যদি প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে তারা সিগন্যাল পাঠাতে পারে আরেক দল মৌমাছির কাছে, তাহলে তো এই তরঙ্গটাকে আমরাও ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গাতে সিগন্যাল পাঠাতে পারবো বা ডাটা পাঠাতে পারবো। তো ঠিক এভাবে যাত্রাটা শুরু হয়। এই যে আমি বললাম ডাটা আদান প্রদানের বিষয়টা, এটা এভাবে শুরু হয়। তো এরকমভাবে আরও অন্য অন্য টেকনোলজির অন্য অন্য যে পার্টগুলি বা সায়েন্সের অন্য অন্য যে পার্টগুলি ঠিক এভাবে উদ্ভাবন হয়েছে। আমরা হয়তো বা অনেকে বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না, অনেকে হয়তো কোরআনের সাথে আমরা সম্পৃক্ত পাই না, কিন্তু যারা সত্যিকার অর্থে কোরআন ভালো করে পর্যবেক্ষণ করে এবং কোরআনকে নিয়ে গবেষণা করে স্টাডি করে, তারা কিন্তু ঠিকই পায়। তো এখন যেটা হলো যে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি বলি, যে এটা না বললেও হয় কিন্তু তারপর যেটা বলি, মৌমাছির মধ্যে একটা নীতি আছে। কিরকম নীতি? যে যদি ধরো কোনো একটা মৌমাছি বা কোনো একদল মৌমাছি যদি এরকম কোনো ফল রস নিয়ে আসে, এরকম ধরনের নিয়ে আসে রস, যে রসটা হচ্ছে ক্ষতিকর, তাহলে কি করে ওই মৌমাছিগুলি কিন্তু মেরে ফেলে, ওই মৌমাছিগুলিরে মেরে ফেলে। তো এখন যদি এটা না হতো, আমি বলি যদি এটা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো আমরা কি ভাবতে পারি? তখন আমরা মানে মধু উপকারের জন্য খাইতে গিয়ে আরো ক্ষতি হয়ে যেত, আমাদের মৃত্যুর কারণে হতে পারতো। বোঝা গেল বিষয়টা? আমার বুঝতে পেরেছো? জি ভাই। সো জি ভাই। মানে কত ডেঞ্জারাস অবস্থা হতো যে আল্লাহ তাআলা আসলে কিভাবে এই সৃষ্টি জগৎটাকে আসলে কন্ট্রোল করছে, কিভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। সো হুইচ ইজ আনবিলিভেবল যদি আমরা আসলে ভালো করে চিন্তা ভাবনা করি। তো আসলে এভাবে যাত্রাটা শুরু হয়। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটু অন্যদিকে তাকাই, যে এই যে পৃথিবী যখন সৃষ্টি হলো, তারপর থেকে মানুষ অনেকভাবে অনেক চিন্তা ভাবনা করলো যে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, কীভাবে উৎপত্তি হয়েছে, এটা নিয়ে বিভিন্ন মতবাদ ছিল। তো সর্বশেষ স্টিফেন হকিংস, উনি ওনার ব্রিফ হিস্ট্রি বুক, যেটা ওনার ওখানে বিগ ব্যাং থিওরিটা দিয়েছেন ওখানে। সো ওখানে উনি যে বিষয়টা উল্লেখ করেছেন এটা কোরআনের সাথে যায়। কোরআনে কিন্তু এটা অনেক আগেই বলা আছে, অথচ স্টিফেন হকিংস এই কিছুদিন আগে মাত্র ওনার এই বইয়ে এই বিষয়টা আসছে। অথচ এর আগে শত শত বছর, হাজার হাজার বছর ধরে মানুষ বিভিন্ন মতবাদ দিছে, কোনোটাই অ্যাকসেপ্টেবল ছিল না। এখন এই বিগ ব্যাং থিওরি নিয়ে মোটামুটি সব বিজ্ঞানীরাই একমত পোষণ করছে সর্বশেষে স্টিফেন হকিংস যখন বিষয়টা নিয়ে আসে। কিন্তু এই বিষয়টা অনেক আগেই বলা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের আসলে চিন্তার পরিধির অভাবের কারণে এটা হয়েছে। আমরা যদি আগে থেকে চিন্তা ভাবনা করতাম তাহলে আমরা অনেক আগে থেকেই তথ্যগুলি পেতাম, এই বিষয়গুলি স্টাডি করে অনেক আগে থেকেই আমরা বের করতে পারতাম, কিন্তু আমরা সেই বিষয়গুলি করিনি। স্পেশালি যারা আমরা মুসলিম তারাই আমরা করিনি, অথচ অন্য অন্য ধর্মাবলম্বীরা আমাদের কোরআন
স্টাডি করে অনেক কিছু উদ্ভাবন করেছেন এবং অনেকে মুসলমানও হয়েছেন। তো যাই হোক, ওই বিষয়গুলিতে আর আমি যাচ্ছি না। তো এখন আমি চলে যাচ্ছি যে এই যে আমি একটু আগে বললাম যে মৌমাছির বিবরণ, এইগুলি থেকে কিন্তু আস্তে আস্তে বেতারের সূচনা হয়। ঠিক আছে, বেতার, টেলিভিশন এগুলি আসে। তার পরবর্তীতে কি আসে? তার পরবর্তীতে আরও অনেক পরে কম্পিউটার ধারণা আসে। কম্পিউটার ধারণা এভাবে আসেনি, এটা আস্তে আস্তে এসেছে। তার আগে আসছে ক্যালকুলেটর আসছে। সো তখন থেকে আসলে যেটা মানুষ করতে চেয়েছিল কম্পিউটার আবিষ্কারের শুরুর দিকে, ওরা চেয়েছিল আসলে গাণিতিক, মানে জটিল যে গাণিতিক বিষয়গুলি, সেই বিষয়গুলি সমাধান করার জন্য একটা যন্ত্র আবিষ্কারের চিন্তাভাবনা ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে কম্পিউটারের বিবর্তনটা হয়ে বর্তমান অবস্থায় এসেছে। তো আমরা আজকে এখন যেটা দেখব যে কম্পিউটারের আসলে যে এই বিবর্তনটা, এটা কিভাবে হয়েছে সেটা আমরা এখন দেখব। Google Drive 21 of 31 T. This PC 20. This PC window. L local disk D. Local disk. Scan file S. Short term computer. Short term pass.pp. Short computer first exam mark.xlsx 6 of 11. Unit 1 fundamentals of computer.ppt 8 of. আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে সাকিব? জি ভাই, ক্লিয়ার শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নাই আল্লাহর মধ্যে। আচ্ছা, আমি পাওয়ার পয়েন্ট ওপেন করলাম এখন। Document. More options. But Unit 1 fundamentals of short-term computer. Windows virtual. Type 1 or Type row 1 basic compute. Unit 1 fundamentals of computer.ppt compatibility mode PowerPoint. Slide 1. Unit 1 fundamental. আচ্ছা, তার আগে বলি যে কারো কোনো কোশ্চেন থাকলে এর ভিতরে বলতে পারেন, তাহলে ভালো হয়, না হলে আবার ভুলে যেতে পারেন অনেকেই। কারো কোনো কোশ্চেন নাই? না থাকলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, টেকনোলজি এই যে শুরু হলো, এখন তো বর্তমানে টেকনোলজি অনেক বেশি উন্নত অবস্থায় আছে বর্তমানে টেকনোলজি। সো এটা শেষ কোথায়? বলতে পারি এটা শেষ কোথায়? কিয়ামতের আগে, মানে আমার দৃষ্টিকোণ থেকে, আমার আমার দৃষ্টিকোণ থেকে কিয়ামতের আগে এটা চলতে থাকতে পারে, যদিও আমি এটা শিওর হয়ে বললাম না আর কি। ওকে, এটার আদৌ শেষ কোথায় আল্লাহ জানে, আল্লাহ জানেন। আল্লাহ তো নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ সবকিছু জানেন, কিন্তু আমাদের ধারণাটা কোথায়? আমরা তো অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু জানেন, পাশাপাশি আমাদের কিছু জিনিস আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন এবং কিছু জিনিস আমাদের চিন্তার জন্য রেখেও দিচ্ছেন, যেগুলো আমরা চিন্তা করে আমরা বের করতে পারি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, না বললেও সমস্যা নেই। তো আমি একটু বলার চেষ্টা করব। হ্যাঁ, আমার নিজের চিন্তা ভাবনা থেকে আমি বলার চেষ্টা করব যে আসলে টেকনোলজির শেষটা কোথায় হতে পারে। তবে এটা বলি এখন যে আসলে টেকনোলজি যতটুকু না ব্লেসিং, তার চেয়েও বেশি আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, সো সেটা কিভাবে, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা এখন শিখতেছি, তো সো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে আসলে আমাদের জন্য ভালো, বাট তারপরও আমাদের জন্য বেশ ক্ষতিকর কিছু অপেক্ষা করছে, জাস্ট সময়ের অপেক্ষা মাত্র। তবে বর্তমান সময়ে চলতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে, সেজন্য আমরা শিখছি এখন। তো যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের
কম্পিউটারের ডেফিনিশন জানবো, তারপর আমরা চলে যাব ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে কথা বলবো কম্পিউটারের। End show E. Next N. Previous P. Slideshow slide 2. What's a computer? What's a computer? Slideshow slide 2. What's a computer? What's a computer? A computer is an electronic machine that takes input from the user, processes the given input and generates output in the form of useful information. A computer is an electronic machine that takes input from the user, processes the given input and generates output in the form of useful information. আচ্ছা, এতটুকু জিনিস আমরা হয়তো বা শুনে আর কি বুঝতে পারছি যে কম্পিউটার একটা ইলেকট্রনিক মেশিন, যেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেয় এবং সেটাকে প্রসেস করে কি করে একটা ইউজফুল ইনফরমেশন হিসেবে আবার ইউজারকে পাঠিয়ে দেয়। সো কম্পিউটারের কাজ হচ্ছে এটাই, যে ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নেওয়ার পর সেটাকে প্রসেসিং করবে। আমরা প্রসেসিংয়ের বিষয়গুলো আমরা পরে জানবো অবশ্যই, কিন্তু এখন জাস্ট ডেফিনেশনটা বোঝার জন্য বলছি আর কি। তো তারপর কি করে একটা ইউজফুল ইনফরমেশন হিসেবে ইউজারের কাছে সেটা পাঠিয়ে দেয়, এটা হচ্ছে কম্পিউটার। তো এখন এটা তো জাস্ট একটা ডেফিনেশন, কিন্তু আমরা এটা আরেকটু গভীরে চিন্তা করব। কীরকম, যে এই যে আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট কিসের মাধ্যমে দিই? আমরা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে দিই, মাউসের মাধ্যমে দিয়ে থাকি। সো এরকম আরও অনেকগুলি ইনপুট ডিভাইস আছে, সেগুলি আমরা পরে জানবো ইনপুট ডিভাইসগুলি কী কী। তো এখন এই যে আমরা ধরা যাক কিবোর্ড থেকে আমরা যদি কোনো একটা কি প্রেস করি, এই যে কি প্রেস করার মানে ফলে কম্পিউটারের স্ক্রিনে আমরা কোনো একটা আউটপুট দেখতে পাই। ধরা যাক আমি যদি আমার কিবোর্ডে যদি আমি এখন 2 প্রেস করি, অথবা আমি যদি কোনো একটা ম্যাথ করি, ম্যাথ করলে কি হবে? আমি যদি এখানে ধরো আমি এখানে যদি একটা বিষয় লিখি যে 2 + 2 এরকম লিখি, একটা ইনপুট দিই, তো তারপর সেটা কি করবে? কম্পিউটার সেটাকে হচ্ছে প্রসেসিং করবে। প্রসেসিং করে সে একটা ডিসিশন নেবে যে 2 দিয়ে কত হয়, সে একটা ডিসিশন নেবে। প্রসেসিং করে একটা ডিসিশন নেওয়ার পর সেটা কি করবে? ইউজারের কাছে ডাটাটা পাঠিয়ে দিবে যে 2 + 2 দ্যাট মিনস 4, এটা পাঠিয়ে দিবে। মনিটরে সেটা শো করবে বা স্ক্রিন রিডার সেটা বলবে স্পিকারের সাহায্যে। তো এটা তো একটা বিষয়। এখন এই যে এই বিষয়টা হচ্ছে, আমরা কোনো একটা কি প্রেস করছি, কম্পিউটার একটা বিষয় কোনো একটা প্রসেস হয়ে একটা আউটপুট দেখাচ্ছে কম্পিউটারে। তো এই যে আমরা কিবোর্ডের সাহায্যে, মাউসের সাহায্যে কোনো একটা কিছু প্রেস করছি, কোনো একটা ইনপুট দিচ্ছি, এইটা কিন্তু একটা হচ্ছে, এটা একটা কমান্ড, এটাকে বলা হয় কমান্ড। তো কম্পিউটারকে কমান্ড তো আমরা জানি বাংলা, সেটা যে কোনো একটা নির্দেশ। তো এরকম কম্পিউটারে এই কমান্ডগুলি সেট করা থাকে যে এই কমান্ডটা করলে এটা আউটপুট দিবে। এই কমান্ডটা এক্স কমান্ডটা যদি ইউজার দেয়, তাহলে এই এক্স কমান্ডের এগেইনস্টে এই এ বা বি কোনো একটা কিছু সে আউটপুট দেবে। তো এই জন্য আমরা কম্পিউটারে কিন্তু আউটপুটটা পাই। সো আমাদের কম্পিউটারে যদি এমন একটা আমরা মানে কমান্ড দিই, যে কমান্ডটা আমার কম্পিউটারে জানে না, আমার কম্পিউটারে সেটা নাই, সে কম্পিউটার সেটা লিপিবদ্ধ নাই, সো তখন কিন্তু কম্পিউটার সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটাকে আউটপুট দিতে পারবে না। তখন শুধু আননোন দেখাবে সে। সো আননোন দেখাবে কারণ কি? কারণ হচ্ছে সে ওই কমান্ডটা জানে না, এই জন্য সে আননোন দেখাবে। তো আমরা যে শর্ট কমান্ড বলি,
তো শর্ট কমান্ড কি? শর্ট কমান্ড হচ্ছে আমাদের আমরা যেই কাজটা হচ্ছে লং প্রসেসে করি সেটা সংক্ষেপে যদি আমরা করতে পারি সেটাকে আমরা শর্ট কমান্ড নর্মালি আমরা বলে থাকি। কিন্তু কমান্ড কি সেটাই তো আমরা জানি না, এটা এখন আমি বললাম। তো এখন এই যে আমরা যদি কয়েকটা কমান্ড যদি একত্র করে কোনো একটা আউটপুট আমরা নিয়ে আসি, তখনই সেটাকে শর্ট কমান্ড আমরা বলি। তো যাই বা হোক, শর্টকাট বলে, হ্যাঁ শর্টকাটও বলা যেতে পারে। হ্যাঁ শর্টকাট তো এটা জাস্ট একটা মানে ফ্রেজ, কিন্তু এমনিতে তো এটাকে বলা হয় শর্ট কমান্ড না। কম্পিউটারে আমরা কোনো একটা যেমন Ctrl+C প্রেস করি, এটাকে বলা হয় শর্ট কমান্ড। এটা শর্টকাট, হ্যাঁ আমরা এমনি বলি শর্টকাট, কিন্তু এটা হচ্ছে শর্ট কমান্ড। মেইন যে কথাটা সেটা হচ্ছে শর্ট কমান্ড কম্পিউটারের ভাষায়। আর আমরা যদি ওই একটা বড় একটা রাস্তা না ইউজ করে আমরা যদি একটা সংক্ষিপ্ত রাস্তা ইউজ করি, তাহলে কিন্তু আমরা করি শর্টকাট ওয়ে, তাই না? সো এটা একটা কিন্তু কম্পিউটারের ভাষায় সেটা হবে শর্ট কমান্ড। তো যাই হোক, তো ওই বিষয়গুলি আমরা আস্তে আস্তে আরো জানবো, আমরা বুঝতে পারবো বিষয়গুলি। তো এখন আমরা তো জানলাম কম্পিউটার কি। তো এখন কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার কম্পোনেন্টগুলি কি, এটি একটু আমরা জানবো। কম্পিউটারের কম্পোনেন্ট হচ্ছে বেসিক্যালি 4টা। Slide 3. Hardware. Bullet. 4 components of a computer system. Bullet. CPU. Central processing unit. Bullet makes decisions, performs computations, and delegates inputs. আচ্ছা, প্রথমে যেটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কি কি আছে সেই বিষয়গুলি আমরা পরে জানবো, আমরা যখন হার্ডওয়্যার শিখব তখন। বাট এখন আমরা জানছি কম্পিউটারের যে 4টা বেসিক যে কম্পোনেন্ট বা উপাদান সেইগুলি কি এবং এগুলি কোনটা কাজ কি, তা জাস্ট সংক্ষেপে জানছি একটু। তো এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে এখানে বলা আছে, CPU. Central processing unit. Bullet makes decisions, performs computations, and delegates input/output requests. তো এইটা বলছে যে কি করে সে ডিসিশন মেক করে, তারপর হচ্ছে ইউজার যে ইনপুট আউটপুট দিচ্ছে সেটাকে সে প্রসেস করে, হ্যাঁ, বা কম্পিউটিং পারফরমেন্স যেটা আর কি। CPU. Bullet makes decisions, performs computations, and delegates input/output requests. তো তারপর কি করে, Bullet. Memory. আচ্ছা এতটুকু এখানে আছে, আর বেশি কিছু আমরা জানবো না, এখন পরে জানবো। আমরা এতটুকু জানবো যে আউটপুট আমরা যে ইনপুট দিই সেগুলি সে প্রসেস করে, হ্যাঁ। আর একটা যেটা সেটা হচ্ছে ডিসিশন মেক করে, ডাটা প্রসেসিং করে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর হচ্ছে আর একটা দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে মেমোরি। সো মেমোরিটা আমরা কি জানি সেটা হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজের মধ্যে কি করে আমাদের ডাটাগুলি জমা থাকে। Bullet stores information. Disk drives, CD drives, tape drives, USB flash drives. তো এখানে ওই যে ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক, তারপর হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ, সিডি, তো এইগুলি হচ্ছে আমাদের মেমোরি এক্সাম্পল আর কি, স্টোরেজ বা মেমোরির এক্সাম্পল। আচ্ছা, তারপর যাই Bullet. Input devices. তারপর হচ্ছে ইনপুট ডিভাইসের মধ্যে কি, Bullet gets information from the user to the computer. তো এই যে ইনপুট ডিভাইস কি করে, ইনপুট ডিভাইস থেকে এখানে বলছে যেটা যে ইউজার থেকে ইনপুট নেই। Bullet gets information from the user to the computer. ঠিক আছে, ইউজার থেকে ডাটা ইনপুট নেই সে, ঠিক আছে, ইনফরমেশন নেই। আচ্ছা, তারপর Keyboard, mouse. এটার এক্সাম্পল দেয়া আছে এখানে, মাউস, কিবোর্ড, আর বাকি আরো যেগুলো আছে সেগুলো আমরা পরে জানবো। Bullet. Output devices. আউটপুট ডিভাইসের মধ্যে আমরা কি কি দেখি, Bullet sends information from computer to the user. কি করে
সেটা হচ্ছে ইউজারের কাছে ডাটা বা ইনফরমেশন পাঠায়, যেটা আউটপুট সেটা। Monitor. মনিটর আছে, Monitor. Monitor. আচ্ছা একটাই এখানে, আর হচ্ছে আমরা স্পিকারও বলতে পারি। তো এই দুইটা হচ্ছে মেন আউটপুট ডিভাইস আর কি, আরও অনেকগুলি আছে সেগুলি আমরা পরে দেখব। তাহলে আমরা এখানে 4টা উপাদান দেখলাম কম্পিউটারের, বা 4টা কম্পোনেন্ট দেখলাম। একটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে মেমোরি বা স্টোরেজ, দ্বিতীয় নম্বর এটা, এবং তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, এবং চতুর্থত যেটা আমরা জানলাম সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। তো কম্পোনেন্ট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, নাকি আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা আনিস ভাই, এটা কি আমাদের প্রধান 4টা উপাদান কম্পিউটারের জন্য? অফকোর্স। সবগুলি চলে আসবে। Okay. এগুলির ভিতরে সবগুলি চলে আসবে, আমরা পরে আসবো সেগুলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরবর্তী বিষয়টাতে চলে যাব। Slideshow slide 4. Hardware. Hardware picture Intel. Slideshow slide 3. Hardware. Hardware bullet 4 components of a computer system. Bullet. CPU. Central processing unit. Bullet makes decisions. Performs. Slideshow slide 4. Hardware. Hardware picture Intel. Slideshow slide 5. Software. Software tells the computer what to do. আচ্ছা, তো এখন আমরা যেটা এতক্ষণ শিখলাম যে কম্পোনেন্ট, 4টা কম্পোনেন্ট, সেগুলি হচ্ছে হার্ডওয়্যারের বিষয়, ঠিক আছে? মানে আমরা যে কম্পিউটার ইউজ করি সেই হার্ডওয়্যারের 4টা কম্পোনেন্ট আমরা এতক্ষণ যেটা দেখলাম, যে কম্পোনেন্ট, বেসিক কম্পোনেন্ট অফ কম্পিউটার যেটা, তো এইগুলি হচ্ছে আমাদের হার্ডওয়্যারের বিষয় নিয়ে তখন বলা হয়েছিল। তো এখন আমরা সফটওয়্যার নিয়ে একটু জানি। L1D5. Reason P tells the computer what to do. আচ্ছা, সফটওয়্যার কি করে? সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে বলে দেয় যে কি করতে হবে, কি করতে হবে সেই বিষয়গুলি সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে বলে দেয়। তো শুধু হার্ডওয়্যার তো জাস্ট একটা যন্ত্র মাত্র, আর কিছুই না। এই হার্ডওয়্যারকে সচল করে হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার বিষয়টা কি আমরা একটু দেখি। Reason people purchase computers. L1D5. L1D5. নেক্সটে যাই। Slideshow slide 6. System software. System software. System software white bullet programs that support the আচ্ছা, সফটওয়্যার মানে এখন জাস্ট সংক্ষেপে একটু বলি, আমরা পরে সফটওয়্যার নিয়ে আরও জানবো। যে সফটওয়্যার হচ্ছে জাস্ট কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনার আর কি সমষ্টি আর কি, ঠিক আছে? কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনার সমষ্টি মাত্র। তো এখানে যেটা করা হয়, সফটওয়্যারকে হচ্ছে নির্দিষ্ট কাজ তাকে ঠিক করে দেয়া হয় যে তুমি এই সিচুয়েশনে এই কাজটা করবা, এই সিচুয়েশনে এই কাজটা করবা। সো এরকম কতগুলি ইনস্ট্রাকশন দিয়ে দেয় সফটওয়্যারকে, যে ওই ইনস্ট্রাকশনগুলি সফটওয়্যার, মানে ওই সফটওয়্যারটা শুধু ওই ইনস্ট্রাকশনগুলি করতে পারে, আর অন্য কিছু কিন্তু করতে পারে না। তো আমরা সফটওয়্যার নিয়ে আরও জানবো। তো এই সফটওয়্যার যেটা, সফটওয়্যারের মধ্যে দুই ধরনের সফটওয়্যার আমরা দেখতে পাই। যত সফটওয়্যার আছে এই 2 ধরনের সফটওয়্যারের মধ্যে পড়বে। তো সফটওয়্যার 2 ধরনের কি, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে যে বিষয়গুলি আসে, কম্পিউটারের যে আমরা অপারেটিং সিস্টেমগুলি ইউজ করে থাকি, এগুলি কিন্তু সিস্টেম সফটওয়্যার, যেটা কম্পিউটারকে পরিচালনা করে। আমরা একটু দেখি এখানে কি বলেছে। operating system. Windows XP. এই যে অপারেটিং সিস্টেম, তার মধ্যে কি কি আছে? যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, 10, Network operating system. OS. Windows Server 2003. ওএস, তারপর Utility. Symantec antivirus. Symantec antivirus. তো এই যে আমরা একটা দেখলাম যে একটা অ্যান্টিভাইরাস, তার মানে
সিস্টেম সফটওয়্যার, অ্যান্টিভাইরাসও কিন্তু একটা সিস্টেম সফটওয়্যার। কারণ সে হচ্ছে টোটাল কম্পিউটারটাকে সে নিয়ন্ত্রণ করে, টোটাল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে। কোনো একটা ভাইরাস আসলে সে মেরে ফেলার চেষ্টা করে, প্রোটেক্ট করার চেষ্টা করে কম্পিউটারকে। ভালনারেবল যে বিষয়গুলি থাকে, সফটওয়্যারগুলি থাকে, সেগুলো যদি কম্পিউটারকে কোনো ক্ষতি না করতে পারে, কোনো ভাইরাস যাতে ক্ষতি না করতে পারে, সেটা কম্পিউটারকে প্রোটেক্ট করে। সো এবং সিস্টেম সফটওয়্যার এই অ্যান্টিভাইরাস, সেটা আরেকটা কারণ, সেটা হচ্ছে যে সবসময় সেটা কিন্তু মানে যতক্ষণ আপনার কম্পিউটার চলবে ততক্ষণ অ্যান্টিভাইরাস কাজ করবে। তো এটা একটু মনে রাখবেন যে যত ধরনের অ্যান্টিভাইরাস আছে সবগুলি কিন্তু সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে, এবং যত অপারেটিং সিস্টেম সফটওয়্যার আছে, লিনাক্স, উইন্ডোজ, এই জাতীয় যে অপারেটিং সিস্টেম যেগুলি আছে, সবগুলি কিন্তু সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়বে। তো যদি কোথাও কোনো কোশ্চেন করা হয় আপনাদেরকে যে অ্যাভাস কোন ধরনের সফটওয়্যার, তো আপনারা অবশ্যই সেটা বলতে হবে সেটা সিস্টেম সফটওয়্যার। আমি এই কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এভাস্ট হচ্ছে সিস্টেম সফটওয়্যার, কারণ এটা সিস্টেমকে প্রোটেক্ট করতে সহযোগিতা করে। মানে মোট কথা Right. যত ধরনের অ্যান্টিভাইরাস আছে সবগুলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ওকে, জাস্ট একটা Got নাম clear. বললাম আর কি। অ্যাভাস, এভিরিয়া, যত ধরনের অ্যান্টিভাইরাস আছে এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এবং অপারেটিং সিস্টেম এগুলিও সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, এবার তাহলে আরেক ধরনের সফটওয়্যার আমরা দেখি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। Slideshow slide 7. Operating system. Operating system bullet controls and manages the computing resources. Bullet examples. Windows, Unix, MS-DOS. Bullet important services that an operating system provides. Security. Prevent unauthorized users from accessing the system. Commands to manipulate the file system. Input and output on a variety of devices. Window management picture in OS 1 picture. আচ্ছা, এগুলি আমি একটু আগে অলরেডি বলে ফেলছি এই স্লাইডে যেগুলি আছে। Slideshow slide 8. Application software. Application software. Application software. White bullet easy to use programs designed to perform. আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাহলে সফটওয়্যার মূলত দুই ধরনের, যেটা আগে বললাম যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে জানি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কোন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে পার্টিকুলার কিছু কাজের জন্য যে সফটওয়্যারগুলি তৈরি করা হয়। যেমন আমরা মজিলা ফায়ারফক্স যদি ধরি, মজিলা ফায়ারফক্সের কাজ কি, বা গুগল ক্রোমের কাজ কি? ইন্টারনেটে সার্চ করা, মানে ব্রাউজিং কাজ করে। এগুলি ব্রাউজিং সফটওয়্যার, এইগুলি অন্য কোনো কাজ না, শুধু কি করে, শুধু কম্পিউটারে ব্রাউজিং কাজ করে, অন্য কোনো কাজ কিন্তু সে করে না। সো যেই সকল সফটওয়্যারগুলি বিশেষ কাজের জন্য তৈরি, বিশেষ প্রোগ্রামের জন্য তৈরি, ওই সফটওয়্যারগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা যেমন বিভিন্ন ধরনের প্লেয়ার ইউজ করি, হ্যাঁ, ক্যাম প্লেয়ার বা পাথ প্লেয়ার। সো এগুলির কাজ কি, মানে কোনো একটা বিষয় প্লে করবে, শুধু অডিও ভিডিও এগুলি প্লে করবে, এটা কাজ হচ্ছে প্লে করা। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হচ্ছে এখানে শুধু লেখালেখি, আমরা অন্য কিছু করতে পারবো না, শুধু লেখালেখি করতে পারবো এটা দিয়ে। তো এই যে পার্টিকুলার কাজের জন্য যে আমরা পার্টিকুলার সফটওয়্যার ইউজ করতেছি, তো এই সফটওয়্যারগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। White bullet application software makes computer popular and easy to use. White bullet covers most common uses of computers. White bullet covers most common uses of computers. Slideshow slide 9. Application software. Application software. Common application software. And Microsoft Word. WordPerfect and PowerPoint and Netscape. Internet Explorer and Photoshop. Photo Paint and QuickTime and Dreamweaver. Picture Office logo. Picture Back Office. Picture Banner Office 2K. Picture I logo. Picture Office. Picture 1 তো 1. Picture এখানে Net. জাস্ট কিছু নাম দিয়ে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের, তো যেগুলি আমি একটু মেনশন করলাম কয়েকটা এখান থেকে। Slideshow slide 10. Empty slide. Slideshow slide 11. Computer generations. আচ্ছা, তারপর আমাদের পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে
জেনারেশন অফ কম্পিউটার, কম্পিউটারের আসলে 5টা জেনারেশন আছে। তো সেই বিষয়গুলি আমরা দেখব। আচ্ছা, আজকে কি আমরা সামনে আগাবো নাকি এখানে স্টপ করব? 8:27 p.m. আহ, যদি সবাই করতে চান তাহলে আর 10-15 মিনিট সময় নিয়ে এটা শেষ করে দেবো আর কি, জেনারেশনের পার্টটা। 10-15 মিনিট না, তাহলে নেওয়া যায়। 10-15 মিনিট সময় নিয়ে আপনাদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে আমি আর যেহেতু আমাদের ক্লাসটা আজকে একটু লেটে শুরু হয়েছে, সো আমরা 7টায় তো শুরু করতে পারিনি, সো এর জন্য আমাকে একটু সময় দিবেন। তো আমি এটা শেষ করে ফেলতেছি, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। তো যাই হোক, জেনারেশন, এখানে কম্পিউটার জেনারেশন বলতে গেলে একটা কথা আপনাদের বলি তার আগে। সেটা হলো যে আমরা যদি কম্পিউটার কিনতে যাই এখন, তো দেখবেন যে বলে যে জেনারেশন 5 জেনারেশন, 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, এরকম বলে। তো ওই জেনারেশন আর আমরা এখন যেটা জেনারেশন পড়ছি এটা কিন্তু এক জেনারেশন না। আপনারা যেটা কম্পিউটার কিনতে গেলে যে জেনারেশন আপনারা দেখেন, আহ, সেটা হচ্ছে প্রসেসরের জেনারেশন। আর আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে কম্পিউটারের জেনারেশন, অর্থাৎ কম্পিউটার যে কিভাবে পরিবর্তন হয়ে আসছে। কম্পিউটার তো বেশ কতগুলি জেনারেশন আছে। সো ওই বিষয়গুলি আমরা এখানে দেখব। আমরা কিন্তু প্রসেসরের জেনারেশনের কথা বলছি না এখানে। তো আমরা তাহলে দেখি। তো প্রথম যে কম্পিউটারের জেনারেশনটা আসছে সেটা 1940 সালে সেটা শুরু হয়েছে। তার আগে একটা কথা বলে আপনাদের বলি, আপনাদের সালগুলি কিন্তু মুখস্থ করতে হবে না, কারণ এই সালগুলি মুখস্থ করানোর জন্য আমি আসিনি। সো আপনারা বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন যে কোন জেনারেশনে কী কী কাজ হয়েছে সেগুলি একটু মনে রাখবেন, কিন্তু কোন সালে কোনটা হয়েছে এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু আমার কথা বোঝার চেষ্টা করেন আর মাথায় নেওয়ার চেষ্টা করেন বিষয়গুলি। তো যাই হোক, আমি তাহলে যাই। Computer generations. Computer generate slideshow slide 12. Evolution of computers. Evolution of computers. Manual computing devices. Sand table abacus. Automated computing devices. Difference engine. Analytical engine. Colossus. Charles Babbage, a professor of mathematics at the Cambridge University, is considered to be the father of modern computer. আচ্ছা, চার্লস বেবেজকে হচ্ছে কম্পিউটারের, আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, কারণ উনি আসলে কম্পিউটারের বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসছেন। তার আগে যেটা বললাম যে তখন কিন্তু মানে ক্যালকুলেটর বা ক্যালকুলেশনের জন্য আসলে কম্পিউটারটা তৈরি হয়েছিল, পরে আস্তে আস্তে বর্তমান অবস্থায় এসেছে। তো প্রথম দিকে যে কম্পিউটার ছিল সেই কম্পিউটার কিন্তু শুধু হিসাব নিকেশই করতে পারতো, আর অন্য কিছু করতে পারতো না। আমরা একটু দেখি, সামনে যাই। Slideshow slide 13. L generation of computers. Bullet first generation 1940-56. Bullet second generation 1956-63. Bullet third generation 1964-75. Bullet fourth generation 1975-89. Bullet fifth generation 1990 till date. L bullet bullet bullet. আচ্ছা, এখানে সালগুলি দেওয়া আছে কত সালে কোনটা কোনটা হয়েছে। সো এটা আমরা মনে রাখার খুব বেশি প্রয়োজন নাই আমাদের, এটা জাস্ট এখানে বলা আছে তাই বলি আপনাদেরকে। সো 1940 সালে সেটা শুরু হয়েছে ফার্স্ট জেনারেশন। সেটা ছিল 1956 সাল পর্যন্ত। তারপর হচ্ছে 56 থেকে 1963 সাল পর্যন্ত হচ্ছে সেকেন্ড জেনারেশন। তারপর 63 থেকে বা 64 থেকে 75 পর্যন্ত হচ্ছে থার্ড জেনারেশন। দেন 75-এর পর থেকে 89 পর্যন্ত হচ্ছে ফোর্থ জেনারেশন, এবং বর্তমান মানে 90 থেকে বর্তমান পর্যন্ত ফিফথ জেনারেশন চলছে, এবং সেটাই
এখনো ডেভেলপিং পর্যায়ে আছে। তো এই সালগুলি আমাদের মনে রাখতে হবে না। আমরা নেক্সট স্লাইডে যাই। Slide 14. First generation computers. First generation computers bullet employed during the period 1940-1956. Bullet used the vacuum tube technology for calculation as well as for storage and control purpose. Bullet advantages. Bullet 1. Fastest computing devices of their time. আচ্ছা, এখানে আমরা দেখি। তো এই যে যেটা বললাম যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারটা যখন আসছে, তো সেটা তখন এটা শুধু হিসাব নিকাশে কাজ করতে পারতো এবং সে খুব দ্রুত করতে পারতো। এবং এটা এই যে ফার্স্ট জেনারেশন যে কম্পিউটারটা, সেই কম্পিউটারটা হচ্ছে ভ্যাকুয়াম টেকনোলজি দিয়ে তৈরি হতো। ভ্যাকুয়াম টিউব টেকনোলজি দিয়ে এটা তৈরি করা হতো এটাকে। তো আর এই ভ্যাকুয়াম টিউব যেটা, সেটা হচ্ছে আমরা বর্তমান যে কম্পিউটারগুলি দেখতে পাচ্ছি পার্টসগুলি, এইগুলির মতো না, ওই পার্টসগুলি আরও বড় বড় ছিল। আচ্ছা, তো এখন আমরা একটু জানার চেষ্টা করেছি আসলে সেটার সুবিধা বা অসুবিধাগুলি কী ছিল ফার্স্ট জেনারেশন যেটা আসছে। সো যে ওইটার সুবিধা কী অসুবিধা কী এটা আমরা একটু জানি, এটাই আমাদের ইম্পর্টেন্ট জেনারেশনের ক্ষেত্রে। Bullet 2. These computers were bullet 1. Fastest computing devices of their time. আচ্ছা, এখানে যেটা বলা আছে যে ওই সময়ে মানে সবচেয়ে ফাস্টেস্ট ছিল, কারণ এর আগে তো কিছু ছিলই না, সো এটা তো ফাস্টেস্ট হবে সেই সময়ের জন্য। Bullet 2. These computers were able to execute complex mathematical problems in an efficient manner. তো এখানে যেটা বলছে যে অনেক জটিল ম্যাথ সেগুলি খুব দক্ষতার সাথে খুব দ্রুত সে করে ফেলতে পারতো, সমাধান করে ফেলতে পারতো। Bullet 2. These computers were able to execute complex mathematical problems in an efficient manner. আচ্ছা, তারপর আমরা দেখি এই এতটুকু ছিল হচ্ছে এটার তাহলে অ্যাডভান্টেজ খুব কম। একটা হচ্ছে জটিল গণিত সমস্যাগুলি দ্রুত দক্ষতার সাথে করতে পারতো, সলভ করতে পারতো, আর সে সময়ের জন্য এটা সবচেয়ে ফাস্টেস্ট ছিল। Slide 15. First generation computers. First generation computers bullet disadvantages. 1. The functioning of these computers depended on the machine language. 2. They were generally designed as special purpose computers. 3. The use of vacuum tube technology made these computers very large and bulky. 4. They were not easily transferable from one place to another due to their huge size and also required to be placed in cool places. 5. They were single tasking because they could. আচ্ছা, এখানে প্রথম যে বিষয়গুলি বলা আছে আমি একটু দ্রুত যাচ্ছি। 4. 3, 2, 1. The functioning of these computers depended on the machine language. আচ্ছা, তখন যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো কম্পিউটারের জন্য সেটা হচ্ছে লার্নিং মেশিন ল্যাঙ্গুয়েজ। সো আমরা এইগুলি বিস্তারিত জানবো না, তো শুধু এত লেগে জানি যে লার্নিং মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। তো কম্পিউটারকে আমরা যে বিভিন্ন ধরনের ইনপুট দিচ্ছি, এটা একটা ভাষা আছে। সো এই ভাষাগুলি এক একটা জেনারেশনে চেঞ্জ হয়েছে। প্রথম জেনারেশনে ছিল সেটা হচ্ছে লার্নিং মেশিন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে কম্পিউটারের আমরা দিতাম, কম্পিউটার ল্যাঙ্গুয়েজটাই বুঝতো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সে বুঝতো না, এবং ওই ল্যাঙ্গুয়েজটাকে সে কনভার্ট করে আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজে ওই আউটপুটটা দিত। আচ্ছা, তো 2. They were generally designed as special purpose computers. তখনও আসলে মানে শুধু স্পেশাল পারপাসে ইউজ হতো, মানে আমরা যেরকম এখন নিত্য নৈমিত্তিক কাজে ইউজ করছি, সব কাজে কম্পিউটার ইউজ করছি, তখন সেরকম না, তখন শুধু ওই যে ওই ম্যাথের জন্য ইউজ হতো, তাও সবাই তো না, স্পেশাল পারপাসে। আচ্ছা, তো তারপর আমরা আর দেখি কি। 3. The use of vacuum tube technology made these computers very large and bulky. তো এখানে যেটা বলছে যে আমি একটু আগে বলছিলাম যে ভ্যাকুয়াম টিউবগুলি বেশ বড় ছিল। সো পার্টসগুলি যেহেতু বড়, টেকনোলজিগুলি যেহেতু বড়, সো কম্পিউটারটাও বেশ বড় ছিল। আর যেহেতু কম্পিউটার বেশ বড়, কম্পিউটার বড় হলে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হলো যে সে কিন্তু অনেক বেশি এনার্জি নেবে। মানে যেহেতু এটা অনেক বড় সাইজ, প্রায় একটা হল রুমের মতো, বড় একটা হল রুমের মতো। সো এটা তো অনেক বেশি করবে, এনার্জি করবে, জেনারেট করবে। সো এটা একটা প্রবলেম।
4. They were not easily transferable from one place to another due to their huge size and also required to be placed in cool places. তো তখন আরো যেটা সমস্যা হতো যে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার মতো অবস্থা ছিল না, কারণ একটা হল রুমের মতো যদি হয় তাহলে নিশ্চয়ই এটা এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া পসিবল না বা সহজ না, কি অনেক কষ্টসাধ্য বিষয়। এবং কম্পিউটারকে হচ্ছে একটা তখন কম্পিউটারকে হচ্ছে একটা কুল প্লেসে রাখতে হতো, সবসময় ঠান্ডা পরিবেশে রাখতে হতো। কিভাবে? ওই বাতাস করে লাগতো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে তখন তাকে মানে কোল্ড প্লেসে রাখতে হতো বা ঠান্ডা পরিবেশে রাখতে হতো, বাতাস করতে হতো, ঠিক আছে। সো এবং কম্পিউটার কি তখন কিন্তু একজন মানুষ অপারেট করতে পারতো না, কয়েকজন মানুষ মানে প্রয়োজন হতো একটা কম্পিউটার যেহেতু একটা কম্পিউটার একটা হল রুমের সমান। সো অনেক বড় যেত, একজন মানুষ অপারেট করতে পারতো না, একাধিক মানুষের প্রয়োজন হতো। কেউ হয়তো ঠান্ডা করা লাগতো, কেউ কাজ করতো, এরকম এক একজনের একটা কাজ করা লাগতো। 5. They were single-tasking because they could execute only one program at a time. এবং একসাথে একটা কাজই করা যেত, একাধিক কাজ করা যেত না। আমরা যেরকম এখন যেরকম আমি 3-4টা কাজ করছি, স্কাইপ ইউজ করছি, পাওয়ার পয়েন্ট ইউজ করছি, সো এরকম একাধিক কাজ করা যেত না, শুধু একটা কাজই করা যেত একসাথে, এট এ টাইম শুধু একটা কাজই করা যেত। 6. The generated huge amount of heat and hence were prone to hardware faults. তো এই যে যেটা বললাম যে যেহেতু সে অনেক বেশি ইয়ে করছে, অর্থাৎ অনেক বেশি এনার্জি লাগছে, অনেক বেশি ইলেকট্রিসিটি প্রয়োজন হচ্ছে। সো এই জন্য কি হতো, পার্টসগুলি খুব বেশি গরম হয়ে যেত। আর পার্টস গরম হয়ে গেলে তখন কি হতো, তখন এগুলি নষ্ট হওয়ার চান্স থাকতো বেশি, কারণ পার্টস যত বেশি গরম হবে তত বেশি নষ্ট হওয়ার চান্স থাকবে, এটাই স্বাভাবিক। 6. The generated huge amount of heat and hence were prone to hardware faults. আচ্ছা, তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই। Slideshow slide 16. Second generation computers. Second generation. আনিক ভাই, হ্যাঁ বলো। আনিক ভাই একটু ফ্লাইট 2 আর 3টা জাস্ট আপনি একটু শোনায়, সরি এই আগের স্লাইডের 2 নাম্বার আর 3 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ একটু খালি একটু শোনায় যান। Slideshow slide 15. Bullet মানে 2 disadvantages. নাম্বার 1. The functioning of these computers depend who. They were generally designed as special purpose computers. ওই যে জেনারেল পারপাসে হতো, 3. The use of vacuum tube technology make these computers very large and bulky. ওই যে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো, সেজন্য সেটা মানে বড় বা বাল্কি থাকে। আচ্ছা, তারপর 6 নাম্বার স্লাইডটা আরেকবার একটু বোঝাই দিলে ভালো হতো, মানে 6 নাম্বার ডিসঅ্যাডভান্টেজটা। 4. 6 6. নাম্বারটা 6. লাস্টে The generated huge amount of heat and hence were prone to hardware faults. আমি আবার হ্যাঁ হ্যাঁ যে যেহেতু কম্পিউটার অনেক বেশি এনার্জি প্রয়োজন হতো, তার অনেক বেশি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির প্রয়োজন হতো। সো এর জন্য যেটা হতো যে অনেক বেশি বিদ্যুতের কারণে এটা অনেক বেশি গরম হয়ে যেত। তো গরম হয়ে যাওয়ার কারণে যেটা হতো যে এই পার্টসগুলি নষ্ট হওয়ার চান্স থাকতো সবসময়, ঠিক আছে। মানে অতিরিক্ত হিট সহ্য না করার কারণে এগুলি নষ্ট হওয়ার চান্স থাকতো, হিটিং ইস্যু প্রচুর পরিমাণে থাকতো আর কি। সো এখন আমাদের দেখবা যে মোবাইলে একটা নির্দিষ্ট তাপমাত্রার বেশি যদি আমাদের মোবাইলগুলি নিয়ে যায়, তাহলে সেই মোবাইলের পার্টসগুলি কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে। তোমরা যদি তোমাদের কম্পিউটার মোবাইলে ম্যানুয়ালি পড়ো, তাহলে দেখতে পারবো ওখানে লেখা আছে যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তোমার ব্যাটারিগুলি ভালো কাজ করবে, এবং তার বেশি হলে তোমার সমস্যা হবে। ওখানে বলা আছে তোমার ব্যাটারিতে বা ইয়েতে তোমরা দেখবে। তো ওই প্রবলেমগুলি ছিল আর কি, যে অতিরিক্ত বিদ্যুৎ বা এনার্জির কারণে ওই পার্টসগুলি অনেক বেশি গরম হয়ে যেত, এবং গরম হলে পার্টস নষ্ট হওয়ার চান্স থাকবে, সেটাই স্বাভাবিক। তো ওই যে বললাম যে কম্পিউটার সবসময় এয়ার কুলার অথবা ঠান্ডা প্লেসে রাখতে হতো। তো এত বড় যেহেতু একটা কম্পিউটার, একটা রুম, বড় একটা রুমের সমান, সো স্বাভাবিকভাবেই ধরো সবগুলি পার্টস সব দিক মানে পুরোপুরিভাবে ঠান্ডা রাখা তখন পসিবল ছিল না। সে 1940 সাল থেকে, তখন তো আর এসি রুম ছিল না, তো এটা পসিবল ছিল না। এবং যেটা বললাম অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন হওয়ার কারণে এই হার্ডওয়্যার হিটিং ইস্যু হতো, হিটিং ইস্যুর কারণে
নষ্ট হওয়ার চান্স থাকতো আর কি। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ ভাই। জি ভাই Slideshow বুঝতে slide পারছি এখন। 16. Second generation computers. Second generation computers bullet employed during the period 1956-1963. Bullet used transistors in place of vacuum tubes and building the basic logic circuits. Bullet advantages. Bullet 1. আচ্ছা, এই সেকেন্ড জেনারেশনে যেটা হলো, সেকেন্ড জেনারেশনের কম্পিউটার কিন্তু একটু ছোট হয়ে গেল। আমাদের ফার্স্ট জেনারেশন যে ভ্যাকুয়াম টিউব ইউজ করতো, ভ্যাকুয়াম টিউবটা সেকেন্ড জেনারেশনে এসে উঠে গেল। তার পরিবর্তে এখানে আমরা ইউজ করা হতো এখানে ট্রানজিশন, ঠিক আছে? সরি, এটা তো দেখে নিই। Bullet advantages. Bullet used transistors in place of vacuum tubes and building the basic logic ট্রানজিস্টর, circuit. সরি, এটা হচ্ছে ট্রানজিস্টর। সো আর এই যে ট্রানজিস্টর যেটা বললাম, যে ট্রানজিস্টরটা হচ্ছে ভ্যাকুয়াম টিউবের তুলনায় একটু ছোট। এটার কারণে কম্পিউটার একটু ছোট হয়ে গেল আর কি, যত ট্রানজিস্টরটা ভ্যাকুয়াম টিউবের তুলনায় ছোট। সো কম্পিউটার একটু ছোট হয়ে আসছে এখন সেকেন্ড জেনারেশনে এসে। তো এবার আসো আমরা দেখি কি কি অ্যাডভান্টেজ এখানে আমরা দেখি একটু। Bullet advantages. Bullet 1. Fastest computing devices of their time. তো সেই সময়ের মধ্যে ফার্স্টেড ছিল, কারণ প্রথম জেনারেশনের তুলনায় এই সেকেন্ড জেনারেশন আরও ফাস্ট হয়ে গেল। তো তারপর Bullet 2. Easy to program because of the use assembly language. 3. Could be transferred from one place to other very easily because they were small and light. তো আমি একটু আগে যেটা বললাম যে ভ্যাকুয়াম টিউবের তুলনায় এই ট্রানজিস্টর যেহেতু ছোট, সেজন্য এটা কম্পিউটার ছোট হয়ে গেছে। এখন এক জায়গা থেকে আরেক জায়গাতে নেওয়া যায়, সে তো অনেক ছোট, কিন্তু তাও এত ছোট না। ধরো তখন তো বড় রুম ছিল, এখানে একটা ছোট রুমের সমান হলো আর কি, এরকম ছোট। আর এখন প্রোগ্রাম এক্সিকিউট করা একটু সহজ হলো, কারণ এখানে অ্যাসেম্বলিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। তো এইগুলি আমরা তেমন জানবো না, জাস্ট আমরা এতটুকু জানি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। Bullet 4. Require very less power in carrying out their operations. 5. More reliable. Did not require maintenance at regular intervals of time. তো এখানে একটা কিছু চেঞ্জ আসছে, যে যেহেতু এই কম্পিউটার একটু ছোট হয়ে আসছে, এখন তার পাওয়ার কম লাগে। তার আগে যে ইলেকট্রিসিটি যে পরিমাণ লাগতো, সেই পরিমাণ লাগতো না, এখন আর কম ইলেকট্রিসিটিতে তার হয়ে যায়, কারণ এটা ছোট হয়ে আসছে, ইলেকট্রিসিটি কম লাগে। এখন মোর রিলায়েবল হয়ে গেল, এখন আরও একুরেসিতে কাজ করতে পারে। সো এ হচ্ছে তোমার ইচ জেনারেশনের অ্যাডভান্টেজ। Bullet 4. Require very less power in carrying out their operations. 5. More reliable. Did not require maintenance at regular intervals of time. আচ্ছা, তারপর আমরা নেক্সট পার্টে যাই, তার ডিসঅ্যাডভান্টেজে যাই। এটার Slideshow slide 17. Generations of computers. Generations of computers. Bullet disadvantages. 1. Right parenthesis. The input and output media were not improved to a considerable extent. 2. Required to be placed in air-conditioned places. 3. The cost of these computers was very high and they were beyond the reach of home users. 4. Special purpose computers and could execute only specific applications. আচ্ছা, এখানে যে বিষয়টা আসছে প্রথমে, যে আমরা যে ইনপুট আউটপুট বর্তমানে যেগুলি ইউজ করে থাকি, সেগুলির ইমপ্রুভমেন্ট সেভাবে হয়নি। মানে আমরা এখন যেরকম অনেক স্টোরেজ ইউজ করি, এরকম স্টোরেজ ছিল না। যেমন আমরা এখন ইনপুট দিয়ে অনেক ডাটা এন্ট্রি করে রাখতে পারি কম্পিউটারে, হ্যাঁ। তো ওই রকম হচ্ছে তখন এত বেশি মানে ডাটা ইনপুট করে রাখা যেত না, ঠিক আছে? 3. The cost of the 2. 1. Right parenthesis. The input and output media were not improved to a considerable extent. তো এখানে যেটা বলা আছে যে তখন সেই পরিমাণ আসলে যে ইনপুট আউটপুট মিডিয়া সেরকম ছিল না আর কি, যার ফলে কি ডাটা তখনও পর্যন্ত সেভাবে রাখা যেত না সেখানে, হ্যাঁ। আমরা যেরকম এখন অনেক ডাটা রাখতে পারছি, ইনপুট করতে পারছি কম্পিউটারে, সেগুলি করা যেত না আর কি। 2. Required to be placed in air-conditioned places. তখনও ঠান্ডা পরিবেশে রাখা লাগতো বা বাতাস করা লাগতো। 3. The cost of these computers was very high and they were beyond the reach of home users. তখনও আসলে কম্পিউটার সাধারণ মানুষের জন্য ইউজেবল ছিল না। 4. Special purpose computers and could execute only specific applications. এখনও যে স্পেশাল পারপাসে ইউজ হয়, এখনও জেনারেল পারপাসে এগুলি ইউজ করার মতো না, সাধারণ মানুষের কাছে ইউজ করার মতো না। 4. Special purpose computers and could execute only specific applications.
শুধু স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশন ইউজ করা যেত, ওই যে স্পেসিফিক কিরকম, শুধু ম্যাথ, ঠিক আছে, এরকম টাইপের জাস্ট অল্প কিছু কাজ করা যেত আর কি। তো আচ্ছা, তারপর আমরা পরবর্তী জেনারেশনে চলে যাই। Slideshow slide 18. Third generation computers. Third generation computers bullet employed during the period 1964-1975. Bullet use of integrated circuits. Bullet advantages. আচ্ছা, এখানে চলে আসলো ইন্টিগ্রেটেড সার্কিট টেকনোলজি। সো ইন্টিগ্রেটেড সার্কিট টেকনোলজি কীরকম, তো এইটা হচ্ছে মানে ট্রানজিস্টরের তুলনায় আরও ছোট, এখন কম্পিউটার আরও ছোট হয়ে গেল। ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আমরা যেটাকে আইসি বলি। আমরা এই যে আগে আমরা যে মোবাইল যখন মোবাইল ইউজ করতাম, বাটন ফোন যখন ইউজ করতাম, তখন আমরা যদি কোনো কারণে সেটা নষ্ট হতো, দোকানে গেলে বলতো যে নেটওয়ার্ক আইসি চলে গেছে, বা হচ্ছে ওইটার আইসি চলে গেছে। তো এরকম বলতো, কেন বলতো? কারণ হচ্ছে ওইগুলি হচ্ছে জি ভাই, ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আইসি রিলিজ চলে করতে যায়, পারছো শুনছি এটা। তোমরা। সো তখন কিন্তু বলতো আইসি চলে গেছে, আইসি চেঞ্জ করতে হবে। তো ওই কম্পিউটারে থার্ড জেনারেশনে আইসি ইউজ করতে হতো, বা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হতো, যেটাকে আমরা সংক্ষেপে আইসি বলি। তো এটা ইউজ করা হতো থার্ড জেনারেশনে এসে, যেটা 1963 সাল থেকে শুরু হয়েছিল আর কি। আচ্ছা, এবার এটার অ্যাডভান্টেজগুলি দেখি। আমরা একটু অনুমান করতে পেরেছি অলরেডি যে কিছু কিছু অ্যাডভান্টেজ, যদি আমরা আগে দুইটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা ইতিমধ্যে একটু হলেও অনুমান করতে পারছি যে কি অ্যাডভান্টেজগুলি আমরা পাবো এখানে। Bullet 1. Fastest computing devices. ফার্স্টের তো হবেই, এখন আর একটু ছোট হয়ে গেছে, এবং আরও আধুনিক টেকনোলজি যেহেতু এটাতে ইউজ করা হয়েছে, সো আরও ফার্স্টেড হলো সেকেন্ড জেনারেশনের তুলনায়, এখন আরও ফার্স্টেড হলো। Bullet 2. Very productive. Bullet 2. Very productive. এখন আরও প্রোডাক্টিভ হলো, আরও বেশি কাজ করতে পারে সে। আগে যেরকম কাজ করতে পারতো, তার তুলনায় এখন আর বেশি কাজ করতে পারে। সো কিরকম বেশি কাজ, আমরা একটু পরে আসতেছি। Bullet 3. Easily transportable from one place to another because of their small size. এখন আরও ছোট হয়ে গেল, যেটা আমি বললাম এর আগে, প্রথম দিকেই বললাম এটা। সো এখন কি হলো, আরও ছোট হয়ে গেল, যার ফলে এখন সহজে এক প্লেস থেকে অন্য প্লেসে নেওয়া যায়। Bullet 4. Use high-level languages. তো এখন কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়? Bullet 4. Use high-level languages. এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজগুলি কি, এগুলি আমরা এখন জানবো না। Bullet 5. Could be installed very easily and required less space. 6. Can execute any type of application. আচ্ছা, এখানে যেটা হলো যে আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করা যেত। হ্যাঁ, Bullet 5. Could be installed very easily and required less space. 6. Can execute any type of application. এখন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন এক্সিকিউট করা যায়, সহজেই ইনস্টল করা যায়। হ্যাঁ, এখন স্পেসও একটু কম্পিউটার পেয়ে গেল, অর্থাৎ আমরা যে এর আগে যে স্পেস স্টোরেজ ছিল, এখন একটু স্টোরেজ আমরা এখানে পেলাম, এখানে এসে স্টোরেজ কিছুটা পেলাম, তাও খুবই অল্প, মনে করো যে কয়েক এমবি, খুব বেশি ডাটা রাখতে পারতাম না তখনও আমরা। আচ্ছা, Bullet 7. More reliable and require less frequent maintenance schedules. আর একটু মানে রিলায়েবল হলো আর কি। Bullet 7. More reliable and require less frequent maintenance schedules. আচ্ছা, তারপর যাই। Slideshow slide 19. Third generation computers. Third generation computers disadvantages. 1. Right parenthesis. The storage capacity of these computers was still very small. 2. The performance of these computers. আচ্ছা, স্টোরেজ বললাম না আমি যে কয়েক এমবি, সো কয়েক এমবি হলে তো নিশ্চয়ই স্পিড, মানে বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই সেটা অনেক কম। তখন চিন্তা করতে হতো বা অনেক, কিন্তু আমরা যদি মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করে থাকি বিভিন্ন পারপাসে, তখন তো আসলে সেই ডাটাটা অত্যন্ত অল্প। 1. Right third generation computers. Disadvantages. 1. Right parenthesis. The storage capacity of these computers was still very small. তো কম্পিউটার তখন একটু স্মল হলো। 2. The performance of these computers degraded while executing large applications involving complex computations because of the small storage capacity. তো তখন আসলে সেরকম বড় ধরনের সফটওয়্যার বা ভারী সফটওয়্যার যেগুলি, সেগুলি ইনস্টল করা যেত না, কারণ তার স্পেস নাই, স্পেস কম। তো The cost of these computers was very high.
হ্যাঁ বলো, আজকে কত জেনারেশন পর্যন্ত করাবেন? বুঝি নাই। বললাম আজকে কত জেনারেশন পর্যন্ত আর একটা করাবেন আপনি? জেনারেশন, এটা পরে একটা জেনারেশন আমরা দেখবো, শেষ। 4. They were still required to be placed in air-conditioned places. আচ্ছা, তখনও এয়ার কন্ডিশন প্লেসে রাখতে হতো। আর এর আগে একটা কি বলছিলাম? 3. The cost of these computers was very high. 4. The cost of these computers was very high. তখনও এটা অনেক বেশি ব্যয়বহুল ছিল, যেটা সাধারণ মানুষের কাছে আসলে ইউজ করার মতো ছিল না। 4. They were still required to be placed in air-conditioned places. এয়ার কন্ডিশন তখনও রাখা লাগতো। 4. They were still required to be placed in air-conditioned places. আচ্ছা, নেক্সট এতে যাই। Slide 20. Fourth generation computers. Fourth generation computers bullet employed during 1975-1989 bullet use of large. আচ্ছা, এই যে কম্পিউটার জেনারেশনের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জেনারেশন এইটাই, ঠিক আছে? ফোর্থ জেনারেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ইমপ্রুভ আসছে এখানে। তো আমরা একটু দেখি এখানে কি ইউজ হয়েছে। Bullet the term personal computer PC became known to the people during this era. এই যে এই সময় হচ্ছে আসলো সাধারণ মানুষের কাছে কম্পিউটার আসলো, এই পিসি যা পার্সোনাল কম্পিউটার, এই যে ফোর্থ জেনারেশনে এসে আমরা পেলাম, যেটা 75 থেকে শুরু হয়েছে। আমরা জানি যে মাইক্রোসফট কর্পোরেশন যেটা, সেটাও কিন্তু এই 80-র দশকে কিন্তু তাদের আবির্ভাব, তারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আসছে। সো তখন থেকে আসলে টেকনোলজি, যে সফটওয়্যার ভিত্তিক যে বাণিজ্যগুলি বা কোম্পানিগুলি চলে আসছে। আচ্ছা, সেই বিষয়টি আমরা পরে আসতেছি, একটু দেখি। Bullet the term personal computer PC became known to the people during this era. Bullet the term personal computer PC became known to the people during this era. Slide 21. Fourth generation computers. Fourth generation computers advantages. 1. Very powerful in terms of their processing speed and access time. 2. Storage capacity was very large and faster. আচ্ছা, এখানে আমরা বেশ কতগুলি বিষয় পাইলাম। এখানে কিন্তু আমাদের সবচেয়ে ইমপ্রুভ হয়েছে, আমি আগেই বললাম। 2. Storage capacity. 1. Very powerful in terms of their processing speed and access time. তো এখানে অনেক বেশি পাওয়ারফুল হলো এবং আমরা এখানে খুব দ্রুত ডাটা অ্যাক্সেস করতে পারি, যেটা আমরা এখন করতে পারি এরকম আর কি, খুব দ্রুত অ্যাক্সেস করতে পারি যেটা। 2. Storage capacity was very large and faster. তো এখন ডাটার স্টোরেজটা বেড়ে গেল এবং খুব ফাস্টার আমরা একটা ডাটা থেকে অন্য ডাটা ইয়ে করতে পারছি, কনভার্ট করতে পারছি। ডাটা এক জায়গা থেকে আরেক জায়গা খুব দ্রুত ডাটা নিয়ে আসতে পারছি। সো ওই বিষয়গুলো এখানে চলে আসছে এবং অনেক ডাটা আমরা এখানে রাখতে পারছি। 3. Highly reliable and required very less maintenance. এখন হাইলি রিলায়েবল হয়ে গেল। আচ্ছা, মানে আস্তে আস্তে এখন তার অ্যাকুরেসি অনেক বাড়ছে কাজের। সে আগে যে কাজগুলি করতো সেই কাজগুলি আগে যেরকম করতে, অনেক সময় আমরা কম্পিউটার দেখি না যে কম্পিউটার কাজ করতে গেলে হচ্ছে সঠিক কাজটা করছে না বা হ্যাং করছে, এই যে এই প্রবলেমগুলি। তো এইগুলি আস্তে আস্তে কমে আসতেছে এখানে, মানে প্রত্যেকটা জেনারেশনে এই বিষয়গুলি কিন্তু ইমপ্রুভ হচ্ছে। 4. User friendly environment. এখন ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চলে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আগে যেরকম আমরা ওই যে ঠান্ডা প্লেসে রাখতে হতো, এখন কিন্তু আর ঠান্ডা প্লেসে রাখতে হয় না। এটা জাস্ট আমরা যেই পরিবেশে থাকি সেই পরিবেশে সে অ্যাডজাস্ট করে নিতে পারলো। তো এখন কিন্তু আর ঠান্ডা প্লেসে রাখতে হয় না এখানে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট অ্যাডভান্টেজের ক্ষেত্রে। 5. Programs written on these computers were highly portable. 6. Version 5. Programs written on these computers were highly portable. তো এখন কি করছে প্রোগ্রাম, মানে হাইলি রিড করতে পারছে। অর্থাৎ আমরা যে এখন বিভিন্ন পারপাসে বিভিন্ন প্রোগ্রাম করছি, লিখছি, সেগুলি সে সহজে রিড করতে পারছে। এখান থেকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। এই যে এখানে যখন এই যে পিসি কম্পিউটার চলে আসলো, তখন এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন পারপাসে ওরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আসছে। তো সেগুলি এই সময়টাতে অনেক বেশি ডেভেলপ। 6. Versatile and suitable for every type of applications. তখন থেকে আসলে সব ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ইনস্টল করতে পারছি, পর্যন্ত কিন্তু করা যেত না। 7. Require very less power to operate. এখন আসলে খুব কম এনার্জি প্রয়োজন হয়। আগে যেরকম অনেক বেশি এনার্জি প্রয়োজন হতো, এখন কিন্তু এত এনার্জি প্রয়োজন হয় না এই জেনারেশনে। 7. Require very less power to operate. তো এখন আর বেশি
পাওয়ার জেনারেট করতে হয় না বা প্রয়োজন হয় না এটার। Slideshow slide 22. Fourth generation computers. Fourth generation computers disadvantages. 1. The soldering of LSI and VLSI chips on the wiring board was not an easy task and required complicated technologies to bind these chips on the wiring board. 2. The working of these computers is still dependent. তো এখন আমরা যে ডিসঅ্যাডভান্টেজগুলি দেখছি এখানে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা আছে আমরা এখানে যেটা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এই যে কম্পিউটার একটা পার্ট থেকে আরেকটা পার্ট যে আমরা সংযুক্ত করি, সংযুক্ত স্থল যেটা ওয়্যারিং বোর্ড যেটা, এটা একটু ডিফিকাল্টি ছিল। অর্থাৎ আমরা নর্মালি জাস্ট ইয়ে করে লাগাতে পারতাম না। এটা হচ্ছে ওই যে এটাকে কি বলে, ওই যে তার যে জয়েন্ট দেয় এটাকে কি বলা হয়, ওই যে ইলেকট্রিসিটি ইয়ে করে, তাতাল না? জি ভাই, তাতাল। হ্যাঁ, তো ওই যে তাতাল ইউজ করতে হতো। তো এটা নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য সুইটেবল ছিল না, কারণ এটা হচ্ছে তারাই পারে যারা হচ্ছে ওই কাজগুলি করে। 1. The soldering of LSI and VLSI chips on the wiring board was not an easy task and required complicated technologies to bind these chips on the wiring board. আচ্ছা, তারপর দেখি 2. The working of these computers is still dependent on the instructions given by the programmer. আচ্ছা, এখানে কম্পিউটার আসলে প্রোগ্রামার যে তার ইনস্ট্রাকশন। ওকে, এক্সকিউজ মি, একটা কথা, আমি মিউট করতে হচ্ছে কারণ হচ্ছে 9 পাশে, তো এর জন্য আর একটু কি মিউট করতে করা, হচ্ছে একটু mute করা। সবাইকে। 1. The working of these computers is still dependent on the I'm sorry for instructions that. given by the programmer. 2. The soldering of LSI and VLSI chip. 2. The working of these computers is still dependent on the instructions given by the programmer. আচ্ছা, এই সময়ও আমি আগেই বলছিলাম যে সফটওয়্যার হচ্ছে কি কিছু ইনস্ট্রাকশনের সমষ্টি। তো তখন পর্যন্ত এই প্রোগ্রামার যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনের উপর সে ডিপেন্ড করতে হতো। তাই এটা একটা প্রবলেম যে প্রোগ্রামার যেটা লেখা দিছে ওই ইনস্ট্রাকশনের বাইরে সে কিছুই করতে পারছে না। আচ্ছা, তারপর দেখি 2. The working of these computers is still dependent on the instructions given by the programmer. আচ্ছা, এটা এতটুকু, আর কিছু নাই। যেটা বললাম যে আসলে ফোর্থ জেনারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটার ইয়েও একটু কমে। ডিসঅ্যাডভান্টেজ দুইটাই, যে একটা হচ্ছে প্রোগ্রামারদের ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করতে হতো কম্পিউটার, এর বাইরে সে কাজ করতে পারছে না। আর একটা হচ্ছে যে ওয়্যারিং যে বোর্ডগুলি, সেই বোর্ডগুলি আসলে একটু ডিফিকাল্টি ছিল ইয়ে করার ক্ষেত্রে, লাগানোর ক্ষেত্রে এগুলি, অর্থাৎ একটা পার্টস থেকে একটা পার্টসের সংযোগ লাগানোটা একটু ডিফিকাল্টি ছিল। আচ্ছা, Slideshow slide 23 of 5th generation. AI and natural languages. L computer generation L23 of 5th generation. AI and natural languages. আচ্ছা, এই ফিফথ জেনারেশনটা যেটা আমি বলছিলাম যে স্টিল ডেভেলপিং, এখন ডেভেলপ হচ্ছে, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করছে এখানে। তো এটা এখনও চলছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা এটাকে বলে থাকি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই যেটা, তো এটা ইউজ করা হচ্ছে, অর্থাৎ যাতে ইউজারের সাথে কম্পিউটার ইন্টারাকশন করতে পারে, সে বুঝতে পারে যে আসলে ইউজার কি চাচ্ছে কি চাচ্ছে না, নিজে যাতে বুঝতে পারে, নিজে যাতে ডিসিশন নিতে পারে। সো ওই বিষয়গুলি কিন্তু এখনও কম্পিউটার পারছে না। আচ্ছা, আমি দেখি একটু যাই। Slideshow slide 24. 5th generation still being developed. L computer generation L24. 5th generation still being developed. Natural language. This language is designed to give people a more human connection with computers. Uses multimedia as also defined this generation. There is a great deal of bundled software with this generation. Picture F0102C. তো যেটা আমি একটু আগে বললাম যে ইন্টারাকশন করার চেষ্টা করছে, কিন্তু এটা আসলে এখনো পর্যন্ত আমরা সফল হইনি এখানে। তো এতটুকুই ছিল আমাদের এই পার্টে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আচ্ছা আনিস ভাই, তো ওই সময় আহ, শেষ করলাম। আচ্ছা, মেইনটেনেন্সের বিষয়টা যদি আরেকবার একটু ক্লিয়ার করতেন। আর হচ্ছে জেনারেশনের এখানে কি অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস এরকম কোনো পার্ট নাই এই জেনারেশনে? মানে ফিফথ জেনারেশনে
হ্যাঁ। না, ফিফথ জেনারেশনে আসলে ডিজাইন প্যান্টে যেটা বলি যে আসলে এই যেটা বলা হচ্ছে যে এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইমপ্রুভমেন্ট আশানুরূপ হয়নি এখনো কিন্তু। আসলে ইন্টারাকশনটা সেভাবে করতে পারে না কম্পিউটার, মানে এখনো কিন্তু আহ, আমি মানে কম্পিউটারে যে ইনস্ট্রাকশনগুলি সেট আপ করে দেওয়া আছে তার বাইরে গিয়ে সে কিন্তু কিছুই করতে পারে না। সো এটা একটা লিমিটেশন আছে এখনো, কিন্তু ওই যত স্কিল ডেভেলপিং এই জন্য এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এখনো দেয়া হয়নি, কারণ এটা এখন হচ্ছে স্কিল ডেভেলপিং। যেহেতু এটা চলছে এখন, একটা কাজ শেষ হওয়ার আগে তো তুমি বলতে পারো না এটা খারাপ ভালো, তো আগে বলতে পারবো না তোমার, তাই না? মানে তুমি যদি পরীক্ষা দাও এখন, আমি কিন্তু তোমার পরীক্ষা মাঝখানে বলতে পারবো তোমার পরীক্ষা খারাপ হচ্ছে বা তোমার পরীক্ষা ভালো হচ্ছে? আমি কখন বলতে পারবো? যখন তোমার পরীক্ষাটা শেষ হবে, যখন আমি তোমার খাতা দেখব, তখন আমি তোমার দুর্বলতা সবলতা ওইগুলি বলতে পারবো, যে তোমার দুর্বলতা এখানে, তোমার সবলতা এই জায়গায়। সো এই বিষয়গুলি আমি তখন বলতে পারবো, যেহেতু এটা স্কিল ডেভেলপিং। সো এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এখনো বলা যাবে না। আচ্ছা, আরেকটা বলছি, তুমি মেনটেনেন্স, তাই না? জি ভাই, মেইনটেনেন্স, হ্যাঁ। আচ্ছা, মেনটেনেন্স হচ্ছে যে সেটা যে ধরো এই যে আমি কম্পিউটারে কাজ করছি, এই কাজটা সে মেনটেন করতে পারছি কিনা, মানে করতে পারলে কতটুকু করতে পারছে। আমি একটা সফটওয়্যার ইউজ করছি, সেই সফটওয়্যারটাকে সে কতটুকু মেনটেন করতে পারছে, মানে বিষয়টা বোঝা গেল? মানে সে কাজটাকে কতটুকু হ্যান্ডেল করতে পারতেছে, তাই তো? হ্যান্ডেল করতে একটা পারছে, হ্যাঁ, সফটওয়্যার বা একটা কাজ কতটুকু হ্যান্ডেল করতে পারছি এটাই। তার কাছে, মানে তার উপর কাজটা দিলাম, সেটাকে মানে সঠিকভাবে সে করতে পারতেছে কিনা বা কোনো হ্যাঁ, এরর আছে কতটুকু কিনা। মানে কাজটার ভিতরে তার কন্ট্রোল আছে। এখন ধরো আমি যদি এখানে ৩টা ৪টা সফটওয়্যার ইয়ে করি, রান করি একসাথে, এখন আমার এই ৩টা ৪টা সফটওয়্যার সে কি সঠিকভাবে রান করতে পারছে? যদি করতে পারে তাহলে ইয়েস, সে মেনটেন করতে পারছে। আর যদি আমি ৩ ৪টা সফটওয়্যার ইনস্টল করার পরে সে যদি হ্যাং মারে, সিরিয়াস, আমার কম্পিউটার হ্যাং মারলো, কোনো কোনো কিছু কাজ করতেছে না, কোনো কমান্ড কাজ করছে না, সো তখন হ্যাঁ আমরা বলতে পারবো কি হ্যাঁ, যে এটা এক মেনটেন মারলে। করতে পারছে না, সে মেনটেন করতে পারছে না। সো মেনটেন হচ্ছে সেটা। আচ্ছা, আমার এখান থেকে ওকে, নাও। এখন তোমাদের কোনো কিছু থাকলে বলতে পারো, আদারওয়াইজ শেষ করবো আমরা ক্লাসটা, অনেকক্ষণ সময় হয়ে গেল। হ্যাঁ, ওইটাই কোশ্চেন এখন চাইলে করতে পারেন। সবাই মিউট ছিল, আমি জাস্ট রেসপন্স করলাম আর কি এতক্ষণ ধরে। আর কিছু বলার নেই না? সবাই বুঝতে পারছেন? সবাই কি আছেন এখন? এখনো সবাই আছেন? আচ্ছা, আনোয়ার ভাই আছেন, আহ ইব্রাহিম ভাই আছেন। আচ্ছা ভাই, এই আর কি। হ্যাঁ, আল্লাহ আচ্ছা, হাফেজ। হ্যাঁ, ভাই আল্লাহ। সবার রেকর্ডিং জন্য শুভকামনা। স্টপ করে দিতে পারেন।